তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার একটা ভৌতিক হোটেলের গল্প, যেখানে কিছু কলেজ স্টুডেন্টের সাথে খুব সাংঘাতিক কিছু ঘটনা ঘটেছিল। সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গল্পটা স্টার্ট করি। ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে কলকাতা থেকে রিজু বর্মন দাদা যেইভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই কানে হেডফোনটা পরে নিও। আমার নাম রিজু বর্মন, আমি কলকাতাতেই থাকি। ঘটনাটা আমার সাথে ঘটে 2013 সালে। আমার দুই বেস্ট ফ্রেন্ড অজিত আর রাজু, আমরা তিন বেস্ট ফ্রেন্ড তখন সবে এইচএস পাস করি 2013 সালে। আমরা প্ল্যানিং করি যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু কিসের ব্যাপারে খুলব সেটা আলোচনা করছিলাম তিন বন্ধু মিলে আমার বাড়িতে বসে। আলোচনা করতে করতে এক বন্ধু বলল, এইচএস তো শেষ হয়েই গেছে আর রেজাল্ট বেরোতে দেরি আছে, তো চল না আমরা ঘুরে আসি কোথা থেকে, আর সেখানে গিয়ে ব্লগ করব। তো কোথায় যাব প্ল্যান করতে করতে সবার মাথায় আসে দীঘা যাব। তো আমরা তিন বন্ধু মিলে ঠিক করি দীঘায় যাব, দীঘায় গিয়ে ব্লগ করব। তো আমরা টিকিট যেমন ভেবেছিলাম তেমনই কাজ করি, টিকিট বুক করে নিই। কিন্তু দীঘা যাওয়ার আগে যখন টিকিটটা কনফার্ম হয়, আমার ঠিক মনে আছে টিকিটটা 18 তারিখ কনফার্ম হয়েছিল। 14 তারিখ থেকে না আমার সাথে খুবই বাজে কিছু ঘটতে থাকে। আমি যখন ঘুমাতাম না, আমি স্বপ্নে দেখতাম আমি দীঘায় বসে আছি, কেউ আমায় ধাক্কা দিয়ে জলে ফেলে দিচ্ছে সমুদ্রে, আরও নানান ধরনের বাজে বাজে স্বপ্ন দেখতাম। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমরা তিন বন্ধু মিলে সবসময় দীঘা নিয়ে আলোচনা করছি, তাই হয়তো এটা হচ্ছে। কিন্তু দীঘায় যেদিন আমরা উঠবো ট্রেনে, তার আগের দিন যেটা আমার সাথে ঘটলো সেটা আরও অবাক। আমি স্বপ্নে দেখছি আমাকে কেউ গলা টিপে মেরে ফেলছে। আমি খুব ভয় পেয়ে যাই আর ঘুমটা আমার ভেঙে যায়। তখন যখন ঘুম ভাঙে রাত 2 কি 3টে বাজে। তো পরের দিন যাওয়ার আনন্দে অত কিছু না ভেবে আমি পুরো ব্যাগ ফ্যাগ গুছিয়ে পরের দিন রেডি। রাত 8টায় ট্রেন। তো আমরা ট্রেনে উঠি হাওড়া থেকে। তো ট্রেনে করে যখন আমরা যাচ্ছিলাম, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ পৌঁছাতে সকাল হয়ে যাবে, ট্রেন ছাড়তে একটু লেট করেছিল। তো আমি ঘুমাচ্ছি, আমি স্বপ্নে দেখছি কোনো একটা মেয়ে ছেলের গলা, সে আমাকে বলছে, আয় আয়, তোর জন্যই তো বসে রয়েছি দীঘাতে, আয়। তখন আমার ঘুমটা ভেঙে যায়। দেন আমরা যখন দীঘা পৌঁছাই তখন ঠিক 12:30 কি 1টা বাজে। আমরা কোনো হোটেল না পেয়ে অনেক খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো আমার এক বন্ধু অজিত, সে ইউটিউব ঘেটে একটা হোটেলের নাম্বার জোগাড় করে। খুবই কম প্রাইসে আমাদের হোটেলটা দিচ্ছিল। হোটেলটা হচ্ছে পার হেড 600 টাকা করে। এটা হচ্ছে নিউ দীঘায় হোটেলটা, বলে দিই, নিউ দীঘায় হোটেলটা। তো 600 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া সব ওখান থেকে দেবে। যেহেতু খুব কম, কারণ চারিদিকে আমরা যখন দেখে এসেছিলাম 1200-1300, তো ওই জন্য আমরা 600 টাকায় পাচ্ছি। তো আমরা সেই দিন ওই হোটেলটাতে স্টে করি। বিশ্বাস করো প্রথম দিন কিচ্ছু হয় না ওরকম, আমরা খুব ভালোভাবে কাটাই। এবং কি বলে দিই, ওই হোটেলটাতে এসি বন্ধ ছিল। হোটেলটা আমার নাম নিচ্ছি না, কারণ এই হোটেলটা এখনও রয়েছে দীঘাতে। তো হোটেলটা যথেষ্ট বড়। আমরা 2nd ফ্লোরে ছিলাম। তো পরের দিন আমরা স্নান টান করে ব্রেকফাস্ট করলাম সকালে প্রথমে, তারপরে স্নান টান করে লাঞ্চ করলাম, রাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর থেকে আমি বুঝতে পারি ওই হোটেলটা ঠিক না, কারণ ঠিক 8টা বেজে গেলে কোনো স্টাফ 2nd ফ্লোরে যেতে যায় না। ওটা 2 ফ্লোরেরই হোটেল, বেশি বড় হোটেল না, বেশি লোক থাকতে পারে না, 7-8টা রুম। তো 2nd ফ্লোরে কেউ উঠতে পারে না। তো আমি নিচে গিয়ে বললাম, আমার একটা বন্ধু খুব পায়ে ব্যথা করছে, অনেকটা হেঁটে উঠে এসছে, আপনারা যদি একটু হেল্প করেন, ওপরে যদি খাবারটা দিয়ে আসেন। ওরা বলল, আপনি নিয়ে যান, কিন্তু আমরা ওপরে গিয়ে দিয়ে আসতে পারবো না। তো তার মতো আমি ভাবলাম হয়তো কম টাকা নিচ্ছে, তার মধ্যে রুম সার্ভিস দেবে, ওই জন্য হয়তো। তো ঠিক আছে, আমি আমার মতো খাবার নিয়ে ওপরে যাচ্ছি। তখন কটা বাজে, 10:30 কি 11টা। হোটেলের যে রুমের জায়গাটা না, আমাদের 2nd ফ্লোরটা খুব চওড়া একটা প্লেস,
একদম লাস্ট রুমটা আমাদের। আর বাদবাকি দুটো রুম ছিল ওপরে, ওই দুটো রুম বন্ধ, মানে ভেতর দিয়ে লক করে রেখেছে যারা ছিল। একটা রুমে কেউ ছিল না, একটা রুমে ছিল, আমাদের পাশের রুমে একটা কাপলস ছিল, ওরা গেট ভেতর দিয়ে লক করা ছিল। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার রুমের দিকে, ঠিক লাইটটা না ব্লিঙ্ক করা শুরু করে, বন্ধ হচ্ছে জ্বলছে, বন্ধ হচ্ছে জ্বলছে। তো আমি ভাবলাম যে কালকে এটা নিয়ে হোটেলে কথা বলবো, এখন আর ঝামেলা করে লাভ নেই। তো আমি আমার মতো হাঁটছি, আমি ফিল করলাম আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আমাকে দেখছে। মানে তুমি যখন কোনো একটা লম্বা গলি বা কোনো একটা লম্বা প্লেস দিয়ে হেঁটে যাবে না, তোমার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে একদম চুপ করে, তা তুমি বুঝতে পারবে। আর হোটেলটা এতটা শান্ত যে আমি আমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমি একবার পেছনে ঘুরে তাকাই, কেউ নেই। সেকেন্ড টাইম না আমার মনে হয় আমার পেছন পেছন কেউ একটা হাঁটছে, তার পায়ের শব্দ আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। মানে তোমার পেছনে যদি কেউ আসে না, সেরকম আওয়াজ আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কিন্তু আমি অতটা খেয়াল না করে আমার রুমে ঢুকলাম। ঢুকে যেমন হয় বন্ধুদের সাথে আড্ডা মেরে, সেদিন আমরা প্ল্যান করেছিলাম যেহেতু আমরা এইচএস এক্সাম দেওয়া হয়ে গেছে, রেজাল্ট বেরাবে, তো তার আগে আমরা একটু ড্রিঙ্ক করব। তো আমরা ছোট করে একটা পার্টির আয়োজন করি, চিকেন এনে একটু ড্রিঙ্ক করব। তো আমরা ড্রিঙ্ক করছি। তো সেদিন কটা বাজে, 12টা। তার দুদিন থেকে আমরা বেরিয়ে যাবো, মানে তার পরের দিন থেকেই আমরা বেরাবো। তো আমরা খুব এনজয় করছি গান টান চালিয়ে। আমার ফিল হলো আমার ঘাড়ের মধ্যে না কেউ একটা খুব জোরে চিমটি কাটলো। তো আমি আমার এক বন্ধু রাজু, তাকে বললাম, কিরে মজা করছিস, চিমটি কাটছিস কেন? ও বলল, আমি তো খাটে শুয়ে আছি আর অজিত তো নিচে বসে রয়েছে, আর তুই আর অজিতের ডিস্টেন্স অনেকটা, আমারও ডিস্টেন্স অনেকটা, আমি কি করে কাটবো, তোর নেশা হয়ে গেছে। আমিও ভাবলাম হয়তো তাই, না হলে পোকা টোকা লেগেছে। তো আমি ওয়াশরুমে গেলাম। তো আমি ওয়াশরুমে গিয়ে টয়লেট করছি। আমার ঠিক মনে আছে আমার পেছন দিয়ে দেয়াল বেয়ে মাকড়সার মতো কিছু একটা উঠে গেল। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আমি টয়লেট করে আবার রুম বন্ধ করে, এবার লাইটটা বন্ধ করে আমরা তিনজন শুয়েছি, যে 1টা বাজে, এবার শুয়ে পড়ি। কালকে সকালে উঠে আবার ব্রেকফাস্ট করে আবার সমুদ্রে যেতে হবে স্নান করতে। আমি স্বপ্ন দেখছি আমার যে বন্ধু রাজু, তার মুখ দিয়ে রক্তবমি হচ্ছে, আর সে আমাকে বলছে, কেন প্ল্যানিং করলি ব্লগিং করার, কেন, আর এই হোটেলেই আসতে হলো, ও যে ওয়েট করছিল আমাদের জন্য। আমি স্বপ্নে ওকে বলছি, রাজুকে, কে ওয়েট করছিল? ও কিছু না বলে একটা দড়ি নিয়ে হোটেলের পাখার সাথে লাগিয়ে ঝুলে পড়লো। আর আমি আর অজিত ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ওকে নামাতে পারছি না। এই স্বপ্নটা দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি উঠে বসি। ওরা দুজন আমার দু সাইডে ঘুমাচ্ছে, আমি মাঝখানে শুয়েছিলাম। আমার মনে হচ্ছে কেউ একটা অনবরত না হাঁটছে, আর হোটেলের গেটটা না মাঝে মাঝে ঠাক ঠাক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা টাচ করে গেলে এমন আওয়াজ হয় না, ছোট্ট করে ওরকম আওয়াজ হচ্ছে। আমি কোনো রকম একটুখানি আমার মানে প্রচণ্ড ভয় লাগে, একটু বলবো না, প্রচণ্ডই ভয় লাগে সেই টাইমটা। কারণ সেই টাইমটা ওরা দুজন শুয়ে রয়েছে, আমি বসে রয়েছি। আমার ঠিক মনে আছে 2:20 বাজে। আমি ফোন দেখছিলাম, একটা শব্দ আমার কানে আসে, কড়মড় কড়মড় করে। আমি উঠে বসে আমি দেখি আমরা যে চিকেন খাচ্ছিলাম না, যেহেতু আমাদের একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, অজিত আর রাজুও ঘুমিয়ে পড়েছিল, আমিও ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। চিকেনটা চিকেনের মতোই ছিল, বেশ 6-7 পিস ছিল বড় বড়। কেউ একটা কোনার মধ্যে বসে, চিকেনের বাটিটা প্রথমত ফাঁকা, সেকেন্ড চিকেনের টুকরোগুলো এদিক ওদিক ছড়ানো, আর একটা লেগ পিস ছিল যেটা রাজু খুব পছন্দ করে, ওর জন্য আনা হয়েছিল, কিন্তু ও এটা খায়নি তখনও। আমি দেখছি কেউ একটা ওটা খাচ্ছে বসে, পুরো শরীরটা কালো, চুলগুলো একদম লম্বা, আর প্রচণ্ড কড়মড় আওয়াজ হচ্ছে, মানে হাড় কেউ চিবিয়ে খাচ্ছে। আমার গলা ওই টাইমে শুকিয়ে যায়। আমি ভাবি আমি কি চিৎকার করব, যদিও আমায় ঘুরে মেরে দেয়। আমি তাকাতে পারছি না ওর দিকে, কী করব? আমি 2 হাত দিয়ে 2 বন্ধুকে ডাকছি, কিন্তু জানি না ওদের কী হয়েছে, ওদের ঘুমই ভাঙছে না। যখন মুখটা ঘোরালো আমি পুরো অবাক। মুখের চারিদিকে কাটা, এবং আমাদের স্কুলে আমাদের আরেক বেস্ট ফ্রেন্ড ছিল বিজয় নামে, ও
ট্রেনে কাটা পড়েছিল, কিন্তু সেটা মাধ্যমিক দেওয়ার সময়, মাধ্যমিক দেওয়া হয়ে গেছিলো 11-এ পড়ি সেই টাইমে। ওর মুখটা দেখে আমি এত জোরে চিৎকার করি না, আমার দুই বন্ধু উঠে পড়ে, উঠে বলে কী হয়েছে, কী হয়েছে তোর? আমি বলি বিজয় এসছিল, বিজয় এসছিল। ওরা বলে কী সব বলছিস? দেখ, মাধ্যমিক থেকে তুই, আমি, রাজু, বিজয় এরা সবাই বন্ধু। কথাটা বলছে অজিত, বলছে রাজু, তুই, বিজয় সবাই আমরা বন্ধু। তো বিজয় ট্রেনে কাটা পড়েছে, হয়তো আজ ও বেঁচে থাকলে ও আসতো আমাদের সাথে। কিন্তু এইসব কথা ভাবিস না, যত ভাববি তত এইসব ভুলভাল চিন্তা আসবে। তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। তো আমিও শুয়ে পড়ি। সেদিন স্বপ্নে আমি আবার দেখি বিজয়কে, পুরো শরীরের চারিদিক কাটা, ও পুরো জামা প্যান্টহীন দাঁড়িয়ে রয়েছে, পুরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আমায় বলছে ভয় পেলি কেন, ক্ষতি করেছি তোর? কিন্তু ক্ষতি তোদের আমি করব না, কিন্তু একটা কাজ কর না রে, তোরা চলে আয় না আমার কাছে। সত্যি বলছি, মিস ইউ ভাই, তোদের খুব মিস করছি। আমি ওকে রিপ্লাই করি, দয়া কর আমাকে, আমি দীঘা ছেড়ে কালকেই চলে যাব, আমাকে আমাকে ছেড়ে দে, আমাকে নিয়ে যাস না। ওর তখন মুখটা একদম বেঁকে গেল, ঘাটটা একদম বেঁকিয়ে নিল, ওর শরীরটা পুরো ঘুরে গেল ওইদিকে, ওর পিঠ আর পেছন পুরো আমার দিকে, আর ওর মুখ আমার দিকে, ওর শরীর পুরো ঘুরে গেছে তখন, গলা শুদ্ধ। আমি ভয়তে প্রচণ্ড চিৎকার করছি, আমি ভাবছি আমার ঘুমটা ভেঙে যাক, কিন্তু সেই টাইমে আমার ঘুম ভাঙছে না, অবাক এটাই। ও আমার দিকে এগাচ্ছে, ও দুই হাত নিয়ে, এবং ও আমার গলাটা খুব জোরে চেপে ধরেছে। যখন ও আমার গলাটা চেপে ধরেছে তখন আমার ঘুমটা ভাঙে, এবং আমি গলা ধরে প্রচণ্ড চিৎকার করছিলাম। তো আমার দুই বন্ধু অজিত আর রাজু মিলে আমাকে তোলে, বলে কী হয়েছে? যখন আমি আয়নায় দেখি আমার গলার মধ্যে না মনে হচ্ছে কেউ টিপে ধরেছিল, সেরকম একটা স্পট দাগ পড়ে গেছে নীল। ওরা বলে তুই ঠিক আছিস তো? আমি বলি হ্যাঁ ঠিক আছি, কিছু হয়নি। তারপর আমি, রাজু আর অজিত ব্রেকফাস্ট করি। তো রাজু আমাকে বলে তোরা যা, আমি একটু পরে আসছি সমুদ্রে। আমি বলি কেন রে, কী হয়েছে? না, শরীরটা ভালো লাগছে না, তোরা যা, আমি আসছি। তো ওর কথা মতো আমি আর অজিত যাই, রাজু ওপরে গিয়ে শুয়ে থাকে। তারপরে যেটা হয়, আমি সত্যি বলতে ওই এক্সপিরিয়েন্স আমার জীবনে কোনো দিন হয়নি। আমি দেখছি যেহেতু রাজু ওপরে শুয়ে রয়েছে, আমি আর অজিত বেশি দূর যাইনি, কারণ এত লোকের মাঝখানে ও খুঁজে পাবে না। আমি আর অজিত দেখি হোটেলের বাইরের যে গলিটা, ওইটা একটা গলির মধ্যে হোটেলটা, হোটেলের ওই গলি থেকে দৌড়াতে দৌড়াতে রাজু বেরাচ্ছে। ওর পুরো নাক আর মুখ রক্তে ভর্তি, ও খালি গায়ে একটা হাফ প্যান্ট পরে। আমরা ভয়তে সমুদ্র থেকে দৌড়াতে দৌড়াতে ওর কাছে যাই, আর ও হোটেলের দিকে চোখ বড় বড় করে আঙুল দেখাতে দেখাতে বলে যাবো না, আমি যাবো না হোটেলে, আমি যাবো না, আমি যাবো না, বলতে বলতে ও অজ্ঞান হয়ে যায়। তো কোনো রকমভাবে আমরা হোটেলের ম্যানেজার, আদার্স লোকদের হেল্প নিয়ে আমরা হসপিটালে যাই, ওকে ওখান থেকে ব্যান্ডেজ করি। আর ওখানে অজিত বলে চল আজকেই বাড়ি চলে যাই। আমি বলি টিকিট কালকের, আজকে কি করে যাবি তুই? তখন অজিত বলে ঠিক আছে, একটা রাত থেকে যাই। কিন্তু আমার মনে তখনও হোটেলটার ওপর রাগ ছিল, কারণ ওরা পুরো টাকা নিয়েছে, ওরা আমাদের রুম সার্ভিস দেবে বলে দেয়নি। তো আমি তখন, রাজুরও এই অবস্থা, আমার একটা রাগ ছিল, আমি ওদের যে ম্যানেজার ছিল ওর ওপর পুরো রাগ ভাসিয়ে দিলাম। বললাম আপনাদের ব্যাপারটা বলুন তো কী, আপনারা এগুলো করছেন, এগুলো মানেটা কি? কালকে আমরা চলে যাব, আজকে তো কমসে কম রুম সার্ভিস দিন, আমার বন্ধুরা এই অবস্থা, আর এইটা হলো কি করে? ওরা বলছে আমরা কি জানি, আপনার বন্ধু রুমের ভেতরে ছিল, ওদের জিজ্ঞেস করুন। তখন আমরা ওপরে যেতে যেতে ওই যে কাপলটা আমাদের পাশের রুমে ছিল না, আমার তাদের সাথে দেখা হয়, ওরা আমায় দেখে হাসে। আর ওনার যে ওয়াইফ ছিল, মানে কাপল, ছেলে আর একটা মেয়ে ছিল, মেয়েটা আমায় জিজ্ঞেস করে আপনার বন্ধু ঠিক আছে তো? আমি বলি হ্যাঁ ঠিক আছে, কি বলবো বুঝতে পারছি না কি হচ্ছে রুমটায়। তখন ওরা আমায় বলে ওদের রুমেও নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ওরাও কালকে রুমটা ছেড়ে দেবে। ওরা 4 দিনের জন্য এসছে, কিন্তু ওরা আজকে বা কালকে টাকা গেলে যাক, কিন্তু ওরা ছেড়ে দেবে, কারণ ওদের রুমে ওদেরও ফিল হচ্ছে কেউ হাঁটাচলা করছে, এইটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে। তখন আমারও একটু ভয় লাগা শুরু করে, এবং পরে আমি আর অজিত শান্ত মাথায় রাজুকে জিজ্ঞেস করি কী হয়েছিল। ও আমায় বলে ও নাকি রুমে শুয়েছিল চাদর মুড়ি দিয়ে, চাদরটা প্রথমে কেউ কেড়ে নেয়,
তারপরে ও ভাবে যে হাওয়া টাওয়া দিচ্ছে, ও আবার চাদরটা গায়ে দেয়, আবার চাদরটা কেউ নিচ থেকে টান দিয়ে একদম নামিয়ে দেয়। ও এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎ করে কাচের মধ্যে না কেউ যখন দু হাত দিয়ে একটা ঠাক ঠাক করে আওয়াজ করবে না, ওরকম একটা আওয়াজ হয়। ও পেছন ঘুরে দেখে কেউ নেই। তারপরে দরজায় একটা আওয়াজ হয়। দরজায় আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ও যখনই গেটটা খোলে, দেখে একটা হাওয়ার মতো কিছু ওর গলা ধরে ওকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর মাথাটা কাঠে লেগে পুরো ফেটে যায় এবং ও পালাতে পালাতে আসে, কারণ ও দেখে একটা জন্তুর মতো কিছু ওর পেছন করছে, পুরো মানে করিডোর জুড়ে ওর পেছনে দৌড়াচ্ছে, ওই ফ্লোরটা জুড়ে ওর পেছনে দৌড়াচ্ছে। ও ভয়তে ভয়তে এমনকি ও সিঁড়ি থেকে পা দিয়ে পড়েও যায়, সিঁড়ি থেকে পড়ে যায়, যেখানে ওর নাকেও চোট লাগে। তো অজিত তখন এইসব বিশ্বাস করছেন। অজিত বলছে, দেখ তোরা দুজনই পাগল হয়ে গেছিস। কালকে ও বলছে কে মাংস খেয়েছে, অর্ধেক রাতে দেখ ও উঠেই খেয়েছে। আমি বলছি, ভাই বিশ্বাস কর আমি খাইনি, আর তাছাড়া আমি অত ভালো মাংস খাই না, আর আমি কেন খাবো, আর খেলেও এরকম নোংরাভাবে ছড়িয়ে খাবো? মাংসের হাড় পুরো নেই, হাড়টা কি আমি পুরো গলায় চিবিয়ে নেব? ওরা বলছে ঠিক আছে ছাড়, শুয়ে পড় এখন। আমরা শুয়েছিলাম। এইবার যেটা ঘটে সেটা 3 জনের সাথে ঘটে। আমরা রুমে শুনতে পাচ্ছি বিজয়ের আওয়াজ, একটা কান্নার আওয়াজ প্রথমত কানে আসে। তো কান্নার আওয়াজটা আসছিল বাথরুম থেকে। তো যেহেতু রাজুর সাথে এটা ঘটে গেছে, রাজু প্রচণ্ড ভয়তে লাফ দিয়ে ওঠে, বালিশ জড়িয়ে বলে, কেউ তো আছে বাথরুমে, কেউ তো আছে, আমার খুব ভয় করছে ভাই। আমি উঠে বলি, কেউ নেই, তুই শুয়ে পড়। আমি অলরেডি বিজয়কে দেখে নিয়েছি যে ও কালকে ছিল ওখানে, তারপরেও আমি সাহসটা দিচ্ছি, আমি বলছি শুয়ে পড়তে। তো ও শুয়ে রয়েছে। অজিত সাহস করে বলে একবার দেখবো গিয়ে। আমি বলি না না ভাই, যেতে হবে না, ছেড়ে দে। তখন ও একটা লাঠির মতো একটা জিনিস ছিল যেটা দিয়ে পরিষ্কার করে না সব কিছু, ওই জিনিসটা নেয়। দরজা খোলে, কেউ নেই। ও দরজাটা লাগিয়ে দেয়, লাগিয়ে লাইটটা বন্ধ করে শোয়। সেই টাইমে বাথরুমের কলটাকেও অন করে দেয়। আবার ও যখন বাথরুমে যাচ্ছে দেখার জন্য, কল অফ হয়ে যাচ্ছে। তো অজিত বলে, এগুলো নিশ্চয়ই এই হোটেলের মালিকের সাথে যে ঝগড়া করেছিস না, তাই হচ্ছে, শুয়ে থাক। ঠিক রাত 1টা বাজে। মনে হচ্ছে আমাদের ঘরের মধ্যে আরও একজন আছে আর খুব লাফালাফি করছে। লাইট অফ, তো আমরা কিছু বুঝতে পারছি না, শুধু পায়ের দাম দাম করে আওয়াজটা শুনতে পাচ্ছি। অজিত, আমি, রাজু সবাই উঠে বসি। আমরা দেখতে পাচ্ছি না কোথায় কে আছে। হঠাৎ করে না দাম করে একটা আওয়াজ হয়। আমরা জানলার দিকে তাকাই, আমরা দেখি একটা কাটা মুখ বিজয়ের, শুধু মাথা আর কিছু নেই। আমরা 3 জন ভয়তে একদম মানে রুমের কোনায় সেটা যাই, চিৎকার করতে থাকি, বাঁচাও বাঁচাও। আমাদের মধ্যে অজিত সব থেকে সাহসী ছিল। ও দৌড়ে কি গেটটা খুলতে যায়, কিন্তু পেছন দিয়ে কেউ লক করে রেখেছে। আমরা 3 জন হাত জোর করে বলি, দয়া করে আমাদের ছেড়ে দে, দয়া করে আমাদের ছেড়ে দে। ওর মাথার সাথে এবার আমরা শরীরও দেখতে পাই, আবছা আবছাভাবে আসে। ও বলে, আমি যে তোদের খুব ভালোবাসি, তোদের সাথেই আমি এনজয় করতে চাই, প্লিজ আমাকেও তোদের সাথে নে, না হলে তোরা চলে আয় আমার কাছে। এই বলতে বলতে ও কোথাও মিশিয়ে যায়। দেন পরের দিন সকালবেলা আমরা রুম ছেড়ে দিই। বিকালে ছাড়ার কথা ছিল, সকালে ছেড়ে আমরা স্টেশনে বসি। আমরা বাড়ি ফিরি কলকাতায়। আমাদের বাড়ি ছিল কলকাতার টিটাগড়ের ওখানে একজন হুজুর থাকে, অজিতের খুব ভালো চেনা, অজিতের বাবারও খুব ভালো চেনা। উনি অজিতদের বাড়ির সব কাজ করায়। অজিত যেহেতু ওর বাবাকে পুরো গল্প বলে, উনি একটু ঝাড়িয়ে টাড়িয়ে দেয়, তারপরে এমন কিছু ঘটে না। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, আমরা যবে থেকে প্ল্যান করেছি না, ও আমাদের খুব ভালো বন্ধু ছিল, যেহেতু ও আমাদের একজন বেস্ট ফ্রেন্ড ছিল, ওরও যাওয়ার ইচ্ছা ছিল আমাদের সাথে। তো সেই জন্য ও আমাদের সাথে কানেক্ট করে। তারপরে কোনোদিনও আমরা ওকে আর দেখিনি, এবং কি যখন ও মরেও গেছিলো না, তখনও আমরা ওকে দেখিনি। বাট এই প্রথম দেখলাম এরম একটা হন্টেড এক্সপিরিয়েন্স। আর আমার মনে হয় হোটেলের যে রুম, সেই রুমের মধ্যেও কিছু না কিছু তো রয়েছে, কারণ সেই রুমটা না কোনো ঠাকুরের ছবি ছিল না, কিচ্ছু ছিল না। তো এই ছিল আমার লাইফের গল্প। যদি তোমার ভালো লাগে, তোমাকে মেল করেছি, এটা একটু পড়ে শুনিও সবাইকে।
তো প্রথমত বলি, গল্পটা শেষ হয়ে গেছে। দীঘার হোটেলের একটা এক্সপিরিয়েন্স, তোমরা খালি ভাবো, তোমরা ঘুরতে গেছো, তোমাদের কোনো আপন মানুষ, তোমাদের খুব ক্লোজ, যে মারা গেছে, সেও তোমাদের সাথে রয়েছে। কীরকম এক্সপিরিয়েন্স হবে? অসাধারণ একটা গল্প বললো, একটা সারভাইভিং গল্প ছিল। ধন্যবাদ তোমাকে রিজুদা, এত সুন্দর গল্প আমাকে মেল করে পাঠানোর জন্য, আমার ভিউয়ার্সদের এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য। তো গল্পটা তো এইটুকুই ছিল। যদি ফেসবুক থেকে শোনো তাহলে কিন্তু হ্যাঁ ফলো করে দিও, আর ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না, বন্ধুদেরকে শেয়ার করো, তাদেরকেও এই এক্সপিরিয়েন্সটা দাও। আর হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে কমেন্ট করে জানিও কীরকম লাগলো আজকের এপিসোডটা। আজকের জন্য এইটুকু, আবার ভয় পাওয়াতে ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা বন্ধুরা।